এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবার আমি পরিব্রাজকদের এই সেকশনটাকে নিয়েই আমি কথা বলবো। আমি এখন মরক্কোর পরিব্রাজক বিখ্যাত, মানে তার যে লেখা বা তিনি যে ভারতে ছিলেন এবং নট অনলি দ্যাট, তার ভারতের ক্ষেত্রে ভারতের অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে জুডিশিয়ারি সিস্টেমের ক্ষেত্রে তিনি যে সময় এসেছিলেন সে সময় তার একটা বিশাল বড় ভূমিকা ছিল। তার নাম হচ্ছে ইবন বতুতা। ইবন বতুতা 1333 থেকে 1334 খ্রিস্টাব্দে, এরকম ঐতিহাসিকরা এইরকমই বলছেন যে তিনি মরক্কোর তিনি পরিব্রাজক ছিলেন। তিনি ভারতবর্ষে এসেছিলেন হিন্দুকুশ পর্বত পার হয়ে, মানে তার যাত্রাপথটাকেও এখানে দেখানো হয়েছে যে হিন্দুকুশ পর্বত পার হয়ে তিনি আসেন এবং কার সময় আসেন এটাও আমাদেরকে জানতে হবে। যেমন মেগাস্তেনিস এসেছিলেন কখন? চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। ইবন বতুতা এসেছিলেন সুলতানি যুগের একজন বিখ্যাত রাজা মোহাম্মদ বিন তুগলকের সময় তিনি আসেন, এবং তার ইন্টেলিজেন্সি এত ভালো ছিল এবং তার অ্যাডমিনিস্ট্রেশন, বিচার ব্যবস্থা, আইন প্রণয়ন, এইসবের মধ্যে তার দক্ষতা বা দখলদারি এত বেশি ছিল ইবন বতুতাকে, তাকে 7 বছরের জন্য বিচারপতি নিয়োগ করেছিলেন মোহাম্মদ বিন তুগলক। এটা কিন্তু অ্যামেজিং একটা ব্যাপার। তো মানে এটা ছিল মানে ইবন বতুতার মানে এটাই ছিল ইন্ট্রোডাকশন। এবং ইবন বতুতা কিন্তু ট্রুলি একজন নিরপেক্ষ, খুবই নিরপেক্ষ তিনি মানুষ ছিলেন। যদিও পরবর্তীকালে দিল্লিতে রাজনৈতিক একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হওয়ার জন্য তিনি দিল্লি ছাড়তে বাধ্য হন, কিন্তু তার পজিশনটা কীরকম জায়গায় ছিল সেই সময় আবার চীনে আপনার ইউয়ান বংশ, মানে ওই সময় ইউয়ান রাজাদের রাজত্ব ছিল। সেই সময় ভারত থেকে তাকে রাষ্ট্রদূত হিসাবে চীনে ওই রাজদরবারে পাঠানোর তাকে কথা ছিল। সেটা নিয়ে নাকি একটা আলাদা গল্প আছে, যদিও এখানে ওটা উল্লেখযোগ্য নয়, বা কোনো সময় আমি যদি গল্পগুলোকে যদি অ্যারেঞ্জ করতে পারি নিশ্চয়ই একটা স্টোরি হিসাবে আমি শোনাতেই পারি ইবন বতুতা সম্পর্কে। আমি এটা জানি যে ইবন বতুতা মেগাস্তিনিসকে নিয়ে যতটা মাতামাতি হয়, ইবন বতুতাকে নিয়ে কিন্তু অতটা হয় না, মানে মরক্কো থেকে আসা এই মানুষটাকে নিয়ে। কিন্তু তার ভারতবর্ষে তার ভূমিকাটা অনেকখানি। 7 বছর বিচারপতি ছিলেন এখানে, ভাবুন তো। মানে তার মানে কি, এখানকার শুধু মানে ভৌগোলিক অবস্থান, শুধু ব্যবসা বাণিজ্য এরকম নয়, তিনি অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে ডিরেক্ট তিনি ইনভলভ ছিলেন। শুধু সেটাই নয়, তার দ্য রিলা বলে একটা বই তিনি লিখেছিলেন। 30 বছরের যাত্রাপথের কথা তিনি লিখেছিলেন। রিলা, রিলা বানানটা আমি একটু বলে দিচ্ছি, RIHLA। তো উচ্চারণটা কি হবে আমি জানি না, তবে এটার ইংলিশ অনুবাদ করলে এটা হয় দি জার্নি। তো এই বইটাতে তিনি তার সমস্ত রকমের যাত্রাপথের কথা তিনি লিখেছিলেন, এবং সেটা ইসলামিক দুনিয়াতে, এবং ডেফিনেটলি ইসলামিক দুনিয়াতে এবং আমাদের এই যে উপমহাদেশে যে সাবকন্টিনেন্ট যে জায়গাটাতে, এই সব জায়গা মানে জায়গার জন্য খুব ইম্পর্টেন্ট। কারণ আমার যদ্দূর মনে হয় তিনি ওই জায়গাগুলোতেই তিনি ভ্রমণ করেছিলেন। আই মাস্ট সে, আমার মনে হয় ইবন বতুতা সম্পর্কে আমাকে আর একটা বড় একটা ক্লাস নিতেই হবে। কারণ আমি এটা দেখতে দেখতে, আমি এখন যেহেতু একটা মানে মানে কি বলবো, একটা সিলেবাসের মধ্যে আছি, সেই জন্য আমি এটাকে শেষ করার একটা ব্যাপার আছে। নাহলে আমি এটা তো অবশ্যই ইবন বতুতাকে নিয়ে আলাদাভাবে তো মানে বলা যেতেই পারে। এরপর আমি চলে আসি তিনি সেই বইগুলোতে, বা তার দি জার্নি যে বইটা, সেই বইটাতে তিনি কি লিখেছিলেন ভারতবর্ষের সম্পর্কে। সবার আগে তিনি যেটা খুব ইম্পর্টেন্স যেই জিনিসটাকে দিয়েছিলেন সেটা হচ্ছে 1400 শতকে ভারতবর্ষের কৃষির ওপর তিনি খুব মানে গুরুত্ব দিয়েছিলেন, যে এই সময় ভারতবর্ষে নাকি যে কৃষি, মানে কৃষি বিজ্ঞান থেকে শুরু করে কিভাবে সার ব্যবহার হচ্ছে, কিভাবে ফসল ফলানো হচ্ছে, এই ডিটেলিংগুলো কিন্তু তিনি তার যে লেখনী আছে সেই লেখনীর মধ্যে কিন্তু তিনি বলেছিলেন। এরপর তিনি ট্রেডের কথা বলেছিলেন, যে বিদেশের সঙ্গে ভারতের বাণিজ্যের সম্পর্ক কেমন ছিল, এবং তৎকালীন নেটওয়ার্ক ইন দ্য সেন্স, এটা কি ধরনের নেটওয়ার্কের কথা বলা হচ্ছে আমি কিন্তু বুঝতে পারিনি। মানে নেটওয়ার্ক অনেক রকমের হয়, ট্রেড করতে গেলে এক রকমের নেটওয়ার্ক তৈরি হয়, আবার স্পাই নেটওয়ার্ক অন্য রকমের হয়। এবার তিনি কি নেটওয়ার্কের কথা বলতে চেয়েছেন এই জিনিসটা কিন্তু আমার কাছে ঠিক স্পষ্ট নয়, আমাকে আরেকটু ভালোভাবে জিনিসগুলো বলতে হবে। এবার এখানে তো সব কিছুই
ওপর যেহেতু বলা হচ্ছে, তাই এখন জিনিসটা ওপরই থাক। তো এখানে তিনি সত্যি যে তিনি নিরপেক্ষ মানুষ ছিলেন সেটার প্রমাণ মেলে তার বর্ণনাতে। তিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলকের যে মানে কঠোর শাসন ব্যবস্থা ছিল সেটার কিন্তু তিনি ঘোরতরভাবে সমালোচনা করেছিলেন। এটা কিন্তু তার লেখনীর মধ্যেই আছে। তিনি কিন্তু এটা নয় যে মোহাম্মদ বিন তুগলকি তার ইন্টেলিজেন্সি, তার বুদ্ধিমত্তা দেখে তাকে বিচারপতি পদে নিয়োগ করেছিলেন বলে এটা নয় যে তিনি তার শাসন ব্যবস্থা সম্পর্কে মানে সব কিছু ভালো মানে রাজার তোষামতকারী হিসেবে, যেটা এখনকার দিনে যেগুলোকে অন্য ভাষা বলা হয় সেটা আমি আর এখানে ব্যবহার করলাম না, সেটা কিন্তু তিনি করেননি। তিনি কিন্তু রাজার যেগুলো ভুল সেগুলোও কিন্তু তিনি তার লেখনীর মাধ্যমে তিনি কিন্তু তুলে ধরেছিলেন এবং নির্দ্বিধায় তিনি সেখানে আলোচনা করেছিলেন। এবং এটা হচ্ছে খুব আনফর্চুনেট ব্যাপার যে রাজনৈতিক উত্তেজনার জন্যই কিন্তু পরবর্তীকালে, এবার রাজনৈতিক উত্তেজনাটা কিসের জন্য হয়েছিল সেটাও একটা ব্যাপার, মানে এখানে রাজা রেগে গেছিলেন কিনা বা রাজার বিরুদ্ধে কিছু হয়েছিল কিনা। এমনিতে মোহাম্মদ বিন তুগলকের শাসন ব্যবস্থা যখন আমি পড়াবো, ওটা তো আসবে সুলতানি যুগ ইতিহাসে, যখন পড়াবো তখনই আমরা বুঝতে পেরে যাব যে ওই সময় ইবন বতুতাকে দিল্লি থেকে কেন ওখান থেকে সরানো হয়েছিল। তো ইবন বতুতার আমার এই মানে পুরো যেভাবে আমি ব্যাখ্যাটা আমি পেলাম, আমার কিন্তু ভীষণ ইন্টারেস্টিং লেগেছে ইবন বতুতা ক্যারেক্টারটাকে। আমার মনে হয় এটা নিয়ে পরবর্তীকালে একটা ডিটেল ভিডিও আমার মনে হয় নিয়ে আসা উচিত হবে। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। That's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.